নমস্কার, সবাই কেমন আছেন? বেঙ্গলি কাপল ইন সুইডেনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এখন যাচ্ছি কলোজিয়াম দেখার জন্য। ঠিক এর আগের পর্বটাতে আপনাদের সাথে ট্রেভি ফাউন্টেন ঘোরা এবং তার সাথে সাথে ইটালির একটি ফেমাস ডেজার্ট টিরামিসু ট্রাই করার ভিডিও আপনাদের সাথে লং ভিডিওতে শেয়ার করেছি। আর এই পার্টটাতে আপনাদের সাথে দেখাবো কলোজিয়ামটা ঘুরে দেখার বিভিন্ন অংশগুলি। চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সবাই অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ইটালির রাজধানী রোম শহরের মধ্যে দিয়ে চলতে চলতে আমার মনে হয়েছে শহরটি যেমন সুন্দর স্থাপত্যে পরিপূর্ণ, তেমনই বিস্ময়কর এক ইতিহাসও রয়েছে। ইউরোপের বৈচিত্র্যময় সংস্কৃতির জন্মভূমি রোম নানা কারণেই ব্যতিক্রম এবং সকলের কাছে সুপরিচিত। হাজার বছরের পুরনো গির্জা, রোমান ধ্বংসাবশেষের ভাস্কর্য, শহরের সুদৃশ্য ফোয়ারাগুলি রোমকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। ঠিক এক মাস আগে যখন আমরা অনলাইন কলোজিয়ামে টিকিট কাটি, তখন আমাদের টিকিট কনফার্মেশনের পরে একটা ইনস্ট্রাকশন পেজ দিয়েছিল, যেখানে লেখা ছিল যে কোনো রকম ব্যাকপ্যাক বা লাগেজ অ্যালাউ করবে না কলোজিয়ামের ভিতরে। তাই তারা সেই কলোজিয়ামে যাওয়ার আগে আমরা এরকম একটা লকার ভাড়া পেয়েছিলাম 2.5 ঘন্টার জন্যে। আগে থেকে বুকিং না করার জন্য আমাদেরকে সেই মুহূর্তে ইনস্ট্যান্ট 2.5 ঘন্টার জন্য 11 ইউরো পে করতে হয়েছিল। অনেকটাই বেশি টাকা লেগেছে। তবে বলবো, আপনারা যারা কলোজিয়াম দেখতে আসছেন, কলোজিয়ামে টিকিট কনফার্ম হওয়ার পরই একটা লাগেজ অবশ্যই কলোজিয়ামের আশপাশে কোনো একটা জায়গায় লকার বুকিং করে রাখুন, তাহলে কিন্তু সেই সময় বেশি টাকা পে করতে হবে না। এখন চলুন শহরের অলিগলি ধরে এগিয়ে চলি। শর্টকাট একটা রাস্তা পেয়েছিলাম, সেখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কলোজিয়ামের দিকে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এই মুহূর্তে এখন দেখবো আমরা, সেটা হলো কলোজিয়াম। চলুন। প্রচণ্ড রোদ্দুর, টুপি না নিলে একদম মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। প্রচণ্ড রোদ্দুর, এখনই বলছে প্রায় 22, এখনই 22 ডিগ্রি বলছে। চলুন, আমাদের গাইড ট্যুর আছে কটা থেকে? 3:30 থেকে। সেলফ গাইড রয়েছে আর কি। ঘুরে দেখবো জায়গাটা। এতদিন বিভিন্ন সিনেমায় দেখেছি, বইয়ের পাতায় পড়েছি, ইতিহাসের পাতায় গ্ল্যাডিয়েটারদের সম্পর্কে, আজকে স্বচক্ষে দেখার ব্যাপার। কলোজিয়াম রোমান সাম্রাজ্যের মানুষের মনোরঞ্জনের জন্য রোমান সম্রাটরা এই অ্যাম্পি থিয়েটারটি নির্মাণ করেন প্রায় 2200 বছর আগে। জানা যায় রোমানদের নির্মিত সর্বশ্রেষ্ঠ স্থাপত্যগুলির মধ্যে একটি হলো এই অ্যাম্পি থিয়েটারটি। 3 তলা বিশিষ্ট এই অ্যাম্পি থিয়েটার বা কলোজিয়াম 28,000 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে তৈরি। 2200 বছরের পুরনো এই স্থাপত্য আধুনিকতার যুগে এসেও এখনও মুগ্ধতা ছড়ায়। তেমনই তাদের একটি বৈচিত্র্যময় স্থাপত্য এই কলোজিয়ামকে ঘিরে রহস্য প্রতিদিন বেড়েই চলেছে। প্রচুর সিনেমা, বই, সব জায়গাতেই আমরা দেখেছি এখানে গ্ল্যাডিয়েটরদের মরণাপন্ন যুদ্ধ হতো, আর সেই সমস্ত যুদ্ধের কাহিনী ভীষণ মর্মান্তিক এবং অমানবিক ছিল। আজকে আমার এই ডিটেল ব্লগটির মাধ্যম দিয়ে আপনাদের এই সুন্দর কলোজিয়াম সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেব এবং ভিতরটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন এখন টিকিটের লাইনে গিয়ে দাঁড়াই। তবে আমাদের টিকিটটি ছিল দুপুর 3:30 থেকে, তাই আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। টিকিটের লাইনে একবার টিকিটটি চেক করিয়ে কনফার্ম করে নিয়ে চলুন একটু গাছের ছাওয়ায় বসি। ভীষণ রোদ্দুর চারপাশে, আর প্রচুর মানুষের ভিড়। এত রোদ্দুর, আমরা ক্লান্ত হয়ে বসে পড়েছি ছাওয়ায়। আসলে হ্যাঁ, আমাদের 3:30 থেকে হচ্ছে তোমার মানে ভিজিটিং আর কি। সে 3:15 থেকে দাঁড়াতে হবে। আর এখন তো অনেকটাই আমরা আগে চলে এসেছি, ওই জন্য এখন তো ঢুকতে দেবে না। তাই একটু গাছের ছাওয়া দেখে বসে আছি। মারাত্মক রোদ্দুর, তাই ভিতরটা এত সুন্দর লাগছে। আপনাদের মানে ভিতরে গিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করবো। খাওয়াটা খুব ভালো লাগছে। তবে আজ রবিবার বলে প্রচুর লোক, তাই না? ওয়েদারটা ভালো। সামার ভ্যাকেশনের আগে এত মানুষ, তাহলে মানে জুন মাস, জুলাই মাসে আরও প্রচুর লোকজন। অবশেষে আমাদের সময় আগত। এবার টিকিট চেক করিয়ে ভিতরে ঢোকার পালা। তবে এখানে চেকিং ভীষণ কড়াকড়ি। প্রচুরবার টিকিট চেক করা হচ্ছে, প্রায় 4 থেকে 5 বার একদম মূল এরিনার কাছে যাওয়া পর্যন্ত কিন্তু টিকিট চেকিং হয়েছে। সাথে থাকা যে ছোট্ট ব্যাগটি আমার সাথে ছিল বা পার্সটা বলতে পারেন, সেটাও কিন্তু অনেকবার চেক করা হয়েছে। খেয়াল রাখবেন, আপনি যদি গরমকালের দিনে কলোজিয়াম ভিজিট করেন, অন্তত 2 মাস আগে এখানকার টিকিট কাটার ব্যবস্থা করবেন, নয়তো কিন্তু সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে
হয়ে যায়। প্রচুর টাকা খরচ করে কিন্তু এখানকার টিকিট কেটেও হয়তো পাওয়া যায় না, কখনো কনফার্ম পাওয়া যায় না। আমরা সেলফ গাইড নিয়েছিলাম, নিজেরা মোটামুটি কিছুটা স্টাডি করে গেছিলাম এই কলোজিয়াম দেখতে, তাই আমরা আর অন্যভাবে গাইডের ট্যুর কিছু বুক করিনি। নিজেরাই একটু নিজেদের মতন করে একটু স্টাডি করে নিলে কি হয়, গাইড ট্যুর আলাদা করে বুকিং করতে হয় না। তবে আপনি যদি গাইডের ট্যুর চান তাহলে মেক মাই ট্রিপ থেকে বুক করতে পারেন। জানি না কেন কলোসিয়ামের ভিতরে ঢুকে অদ্ভুত একটা উত্তেজনা হচ্ছিল। প্রত্যেকটা দেওয়ালের গায়ে হাত দিয়ে দিয়ে মনে হচ্ছিল সত্যি ইতিহাসকে ছুঁয়ে দেখছি। কত মানুষের মৃত্যুর সাক্ষী নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই কলোসিয়াম, ভাবা যায় না। সত্যি একটা অন্য রকমের অনুভূতি হচ্ছিল ভিতরে। পুরো রোম শহরের মধ্যে 200টিরও বেশি অ্যাম্পিথিয়েটার নির্মাণ করা হয়েছিল। আর এই রোমান সাম্রাজ্যে কিন্তু তখনকার দিনের সবচেয়ে জটিল স্থাপনার একটি ছিল এই অ্যাম্পিথিয়েটারটি। বিশাল এই অ্যাম্পিথিয়েটারের ভিতরে 55,000 দর্শক আসনের ব্যবস্থা ছিল। মূলত এক রক্তক্ষয়ী মল্লযুদ্ধ প্রত্যক্ষ করত সকলে। মর্মান্তিক ও অমানবিক প্রদর্শনী ছিল রোমানদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। যুদ্ধ হতো 2 বা একাধিক মল্লবিদ্দের মধ্যে। প্রতিপক্ষের মৃত্যু না হওয়া অবধি চলত এই যুদ্ধ। প্রতিপক্ষের যন্ত্রণাদায়ক মৃত্যুই ছিল দর্শকদের বিনোদনের একমাত্র খোরাক। ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যতটা না রক্তপাত হয়েছে তার চেয়েও বেশি কয়েক গুণ হত্যা ও রক্তপাতের ইতিহাস বহন করে চলেছে কলোসিয়ামের সামান্য এই ভূখণ্ডটি। এই উপবৃত্তাকার ছাদহীন কলোসিয়ামটিতে টোটাল 80খানা দরজা ছিল। তার মধ্যে থেকে 76টা দরজা সাধারণ মানুষের প্রবেশের জন্যই ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীকালে মাটির নিচে এখানে বিশাল সুড়ঙ্গ তৈরি করা হয়, আর সেই সুড়ঙ্গের মধ্যেই রাখা হতো ক্রীতদাস বা গ্ল্যাডিয়েটরদের, যারা এখানে মানুষের মনোরঞ্জনের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ করত। ভাবলে বেশ অবাক লাগে যে আমরা নিজেদের মনোরঞ্জনের জন্য সিনেমায় যাই, বায়োস্কোপ দেখি, অথবা অন্যান্যভাবে নিজেদের মনোরঞ্জন করলেও তখনকার দিনের মানুষরা একজন আরেকজনের মৃত্যু দেখে মনোরঞ্জন করত। বেশ কষ্টও হয় ভাবলে যে তখনকার দিনের মানুষে যুদ্ধও যেমন হতো, তেমনই মনোরঞ্জনের জন্য হিংস্র পশুর সাথেও যুদ্ধ করতে হতো। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হতো এই সমস্ত হিংস্র পশুদের। তার মধ্যে থাকতো বাঘ, সিংহ, হাতি, গন্ডার, কুমির, ভাল্লুক, এবং সেই সমস্ত হিংস্র পশুদেরকে ছেড়ে দেওয়া হতো মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্যে। পেশাদার এই গ্ল্যাডিয়েটরদের জীবনটাই শুরু হতো ক্রীতদাস হিসাবে। তাদের মধ্যে কেউ কেউ থাকতেন দণ্ডপ্রাপ্ত আসামি, আবার কেউ থাকতেন ক্রীতদাস। আর নিয়মিত যুদ্ধ প্রশিক্ষণ নিয়ে তারা কিন্তু এই লড়াইয়ের মঞ্চে অবতীর্ণ হতেন। তাদের মধ্যে কেউ কেউ টিকে থাকতে পারতো, আবার কেউ কেউ এই লড়াইয়ের মঞ্চেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন। দূরে যে সাদা অংশটি দেখছেন ওটির নাম ছিল এরিনা। ওখানেই হতো এই মৃত্যুক্ষয়ী যুদ্ধ। লাখ লাখ মানুষের জীবন চলে গেছে এই যুদ্ধ করতে গিয়ে, মানুষের মনোরঞ্জন দিতে গিয়ে। এইভাবেই অকালে প্রাণ হারাতো প্রচুর মানুষ। যারা সব থেকে ভালো খেলতেন তাদেরকে প্রচুর পুরস্কার দেওয়া হতো এবং বীর আখ্যা দিয়ে রাখা হতো। কিন্তু যারা একটু মাঝারি মাপের খেলতেন অথবা খুব খারাপ খেলতো তাদেরকে খুব কষ্ট দিয়ে মারা হতো। সেই ঘটনা শুনলেই গায়ের লোম খাড়া দিয়ে ওঠে। 3টি চিহ্নর মাধ্যম দিয়ে তাদের জীবন নির্ভর হতো। যেমন থামস আপ মানে তাকে বাঁচিয়ে রাখো, থামস ডাউন মানে তাকে মেরে ফেলো, আর এই মাঝের চিহ্নটা মানে কিছুক্ষণ তাকে বাঁচিয়ে রাখো বা হোল্ড করো। সত্যি ভাবলে কত অবাক লাগে, তখনকার দিনের মানুষের বেঁচে থাকাটাও কত কষ্টকর ছিল। মানুষের হাতের ইশারায় তাদের জীবন চলত। মানুষকে মনোরঞ্জন দিতে গিয়ে এখানে প্রচুর মানুষ তাদের জীবন হারিয়েছেন। তবে কলোসিয়ামটা এখন যেমন দেখছেন অর্ধেকটা ভাঙা, আগে কিন্তু এমনটা ছিল না। কলোসিয়াম যখন প্রথম তৈরি হয় তখন কিন্তু পুরোপুরি একদম গোলাকারই ছিল এই স্ট্রাকচার। পরবর্তীকালে কি হয়, এই কলোসিয়ামের দেওয়ালের মধ্যে বড় বড় যে পেরেকগুলো গাঁথা ছিল বা লোহার রড, সেগুলো একটি রোমান সাম্রাজ্যের রাজা খুলে নিয়ে গিয়ে অন্য একটি ব্রিজ নির্মাণ করেছিলেন। ফলে এর শক্ত ভিতটা নড়বড়ে হয়ে যায়, এবং তারপরে তো এখানে একটি বিশাল বড় অগ্নিকাণ্ড এবং পরবর্তীতে ভূমিকম্প হওয়ার ফলে এখানকার স্ট্রাকচারটা পুরোপুরি খারাপ হয়ে যায়। সময়ের সাথে সাথে কলোসিয়ামটা ঠিক এই অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন গাইডেড ট্যুরের প্রায় শেষ অংশে এসে উপস্থিত হয়েছি। আমরা রয়েছি কলোসিয়ামের 4 তলাটিতে। এখান থেকে কলোসিয়ামের যে অংশটা দেখছেন সব থেকে নিচের তলায় বসতো রাজা মহারাজারা, আর উপরের তলায় বসতেন গরিব মানুষরা, যাতে কোনোরকম কোনো সমস্যা হলে পালাতে সুবিধা হয় রাজাদের ক্ষেত্রে। তবে এই সমস্ত ব্যবস্থাপনা দেখে সত্যিই চোখে জল আসে।
চলুন, আমাদের কলোজিয়াম ট্যুর শেষ, আর প্রচুর গরমের মধ্যে অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত। একটি বাংলাদেশি দোকান থেকে আমরা এখানে খেলাম প্রায় তাজা ফলের রস। এখানে যেহেতু লেবু প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই মৌসম্বি লেবু জুস খেলাম দুজনে। এখন এবার ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেব। আমরা চলে এসেছি রোমা টার্মিনির কাছাকাছি। এখান থেকেই রয়েছে আমাদের এয়ারবিএনবিতে যাওয়ার ট্রেন। অনেকটা রাত্রি হয়ে যাওয়ার জন্য রোমের এয়ারবিএনবিতে ফিরে আর আমার ব্লগটা শেষ করা হয়নি। তাই এই এখন 9:30 বাজে, প্রায় ফ্রেশ হয়ে স্নান টান করে আসলাম, কারণ অনেক ভোরবেলা কালকে আবার বেরোতে হবে, তো অত সকালে তো স্নান করতে পারবো না। সেই জন্যই এখন স্নান করে আসলাম। আর সারাদিন রোদ্দুরের মধ্যে ঘুরে এখন বেশ ভালো লাগলো ঠান্ডা জলে স্নান করতে। আর আমাদের রোমের এয়ারবিএনবিটা আপনাদেরকে পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করে ঘুরিয়ে দেখাবো। আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের কিছু অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আজকে আমাদের রাত্রের ডিনারে কি হয়েছে চলুন আপনাদের দেখাই। আমরা আসার সময় একটু গ্রসারি করে নিয়ে এসেছিলাম, তো সেই জন্য অল্প করে বাড়ি থেকে চাল আর ডাল নিয়ে এসেছিলাম। সেটা দিয়ে আজ আমাদের রাতের ডিনার কি হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এয়ারবিএনবিটা খুব সুন্দর, প্লাস রান্নাঘরও রয়েছে। এখানে আমি রান্না করে নিয়েছি, ডিমের অমলেট করেছি, এই যে কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেট। আর এখানে বানিয়ে নিয়েছি ভাত আর ডাল আর আলু সেদ্ধকে একসাথে দিয়েই তৈরি করে নিয়েছি। সন্দীপন স্নান করতে গেছে, আসলে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেবো। খুবই সুন্দর রান্নাঘরটা, তবে এখানে এখনও পর্যন্ত গ্যাসের সিস্টেমটা রয়েছে, দেশলাই দিয়ে গ্যাস জ্বাললাম আমরা। তো যাই হোক, খুব ঝটপট হয়ে গেছে। কালকে আবার অনেক ভোরবেলা উঠতে হবে, এই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন সবাইকে টাটা।